গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের ব্লগটা তোমাদের সামনে এখনও অবধি নিয়ে আসা হয়নি, তাই আজকে ভয়েস ওভারটা করে ঠিকঠাক করেছি যে তোমাদের সামনে ব্লগটা নিয়ে আসবো। সকালবেলা উঠে চারদিক দেখো কীরকমভাবে ছড়ানো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে, আর এখানে চারদিক ছড়ানো আছে, সব কিছু গোছগাছ করতে হবে, তারপরে স্নানে যাব। তো চারদিকে ঘরটা দেখে খুবই মেসি লাগছে আর খুবই নিজেকে টায়ার্ড লাগছে। মনে হচ্ছে আর একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু না, ঘুমোলে হবে না, অনেক কাজ পেন্ডিং আছে, সেগুলো তো সারতেই হবে। ঘরোয়া টুকটাক বাসি কাজ সেরে স্নান সেরে নিয়েছি, আর আমি এখন টিফিন বানিয়ে নিয়েছি, ব্রেড আর টোস্ট, সেটাকে আমি এখন খাবো। আর এই যে প্লাস্টিকের টুলটা আমি তোমাদের সামনে দেখিয়েছিলাম আগের ব্লগে, সেই টুলটার মধ্যেই আমি এখন খাই, বা টুল বা টেবিল যে কোনো তোমরা যাই খুশি বলতে পারো না কেন, খুবই এটা অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়েছি। আর এখন তো এগুলো ইজিলি অ্যাভেলেবেল, সব ওই 100 টাকার গাড়িতে বিক্রি হয়। তো ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো করে মুছে টুছে নিই, আবার যদি কোনো বইপত্রের কাজ থাকে এর মধ্যে রেখে করি, খুব ভালো আমার এটা ইউজেস হয়। আর আমার কম্পিউটারটা সেরকমভাবে চলছে না, তো আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাত্রিবেলা আমার অনেক রকম কাজ থাকে, যেরকম এডিটিং করা, আরও এক্সট্রা কিছু কিছু কাজ থাকে, যেগুলো একদম ঘরোয়া সমস্ত কাজ সেরে সব কিছু দায়িত্ব পালন করে তারপরে আমি স্টার্ট করি প্রতিদিন রাত্রিবেলা, যেটা আমাকে অনেক লং অবধি করতে হয়। তো কম্পিউটারটা আমার ঠিক মতন চলছে না, তো আমি ভাবছি যে এই কম্পিউটারটা ঠিক করব না নতুন একটা ল্যাপটপ নেব, সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করছি। কিন্তু নতুনভাবে আবার কোনো খরচা করার মতন পরিস্থিতি এখন নেই, তাই খুব ভাবনা চিন্তায় পড়ে গেছি যে এটা নিয়ে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব। একটা দেখেছিলাম একটা মানুষকে যে কম্পিউটার ঠিকঠাক করে, সে দেখে বলছে এখন নাকি 8,000 টাকা খরচা। তো শুনে তো আমার মাথায় হাত পড়ে গেছে। 8,000 টাকাটা আবার 10,000 টাকাও হতে পারে, তো এরকম করলে তো হবে না। 8-10,000 টাকা দিয়ে ঠিক করব, আবার যদি দুদিন পরে ঠিক হয়ে খারাপ হয়ে যায়, তো এইসব চিন্তা করছি। আর চিকেন আজকে সিম্পলভাবে করব, ম্যারিনেটেড করে ফ্রিজে কিন্তু রেখে দিই আমি প্রতিদিনই। আর এখানে জাসমিনে চিকেনটা বসিয়েছি, একদিকে ভাত বসানো আছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। তো আজকে তো রবিবারের দিনটা কিভাবে কাটাবো তাই ভাবছি, কারণ আমার ডেইলি বেসিসে যেভাবে দিন কাটে এখন না ওইরকম আজকে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কোথাও যাই, ঘুরি, কোথাও গিয়ে একটু বসি, শান্তির নিঃশ্বাস ফেলি, কারণ সবসময় আমি কাজের মধ্যে থাকলেও নিজেকেও একটু সময় দিতে ইচ্ছা করে। তো এখন তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে, তো আমার নিজের ইচ্ছা পূরণের জন্য অন্য কাউকে তো আমি ব্যতিব্যস্ত করে তুলতে পারি না। মেয়েরও নিজস্ব একটা জীবন তৈরি হয়েছে, ওর পড়া থাকে, কোচিং থাকে, স্কুল থাকে, তারপরে ওরও একটু শরীরে রেস্ট দরকার, যেহেতু এখন সারা সপ্তাহে ওকে দৌড়াতে হচ্ছে। তো তাই আজকে অন্য কিছু একটা প্ল্যানিং করেছি। আর আজকে একটা জায়গায় আমার প্রমোশনাল ভিডিও আছে অলরেডি, কিন্তু এই ভিডিওটা আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে পোস্টেড হয়েই গেছে, যেটা ওই যে দেখেছিলে তোমরা বিশ্বাস ইলেকট্রনিক্স, যেই দোকানের প্রমোশনাল ভিডিওটা আমি করেছিলাম। তো এই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছি, সেই দিনেরই এটা ডেইলি ব্লগ আমি রেকর্ড করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো খুব হুড়োহুড়ি করে কিন্তু আমি আজকে রান্নাটা করছি, মাংসটা রান্না করব একদম সিম্পলভাবে। তো আমি এখানে কি যেন খুঁজছি, টমেটো খুঁজছি। আর আমি কোনো রান্না করলে টমেটো ধনেপাতা না দিলে না আমার ভালো লাগে না। তো এখানে যা যা আমি আজকে ব্যবহার করব রান্নায় সব আগে ঝুড়িতে বের করে নিলাম, যাতে আমার কাজের সময় বারবার ফ্রিজ অন অফ না করতে হয়। আর আজকে না খুব লেজি লাগছে, তাই মেয়ের ঘরে এই বিছানাটায় বসে আমি সব আনাজপাতিগুলো আগে কেটে নেব। আগে তো সব ডাইনিং টেবিলে বসেই কাটাকুটি করতাম, কিন্তু এখন না আর ভালো লাগে না, কারণ ওখানে না পাখা নেই। পাখা একটা সেডিমোরে বাড়িতে পড়ে আছে, ওয়াল হ্যাঙ্গিং পাখা, যেটা আমার মেয়ে যখন খুব ছোট ছিল তো খুব গরম লাগতো, ওর ঘুম পেত না, অনেক রাত অবধিও জেগে থাকতো। তো আমি টিউশনি করে টাকা জমিয়ে ওর জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং পাখা আমি কিনেছিলাম, আর মিস্ত্রি ডেকে নিজের খরচায় সেই পাখাটাকে দেয়ালেও লাগিয়েছিলাম। সেই পাখাটা এখনও অবধি ওখানেই রাখা আছে, ওটাকে কেউ খুলেও আনছে না, রঞ্জিতের কোনো চেষ্টাই নেই ওটা এখানে নিয়ে আসার। কারণ ডাইনিংয়ে কোনো সময় যখন টানা কাজ করি বা খেতে বসি, তখন একটু হাওয়ার দরকার পড়ে, যেহেতু এইখানটা আমরা যে বিল্ডিংটা আছি, আমার ঘরটা আমার ফ্ল্যাটটা মাঝখানে পড়ে গেছে, তো হাওয়াটাই ফ্ল্যাটে কমই খেলে। ছাদে তো প্রচুর হাওয়া, কিন্তু ঘরে আলো বাতাস সবই আসে, কিন্তু একটা যে সুন্দর যে হাওয়া সেটা আসে না। তো এই জন্য কী করি বলো তো, মেয়ের ঘরে খায়, আমি আমার ঘরে খাই, এরকম একটা ব্যাপার হয়ে যায়।
তো জাসমিনের রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এখানে ছোট্ট ছোট্ট আলুর দমের আলু আজকে পেয়েছিলাম, নিয়ে এসেছি। তো আলুর দম করবো না, মাংসই করব। একটুখানি হলুদ দিয়ে না আমি আগে একটা সিটি মেরে নেবো। এই প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছিলো, এই প্রেশার কুকারটা ঠিক করে নিয়ে এসেছি। আর এইখানে দেখো পেঁয়াজ টমেটো সব কুচি কুচি করে নিয়েছি, সব কিন্তু আমি কড়াইতে ভালো করে মানে ভাজা ভাজা করে নিয়েছি, যেরকমভাবে সিম্পল সবাই ঘরে রান্না করে মাংস কষা। রবিবারে ওইটাই করছি, আর কিছুই না। কিন্তু এই যে ছোটো আলুর দম দিয়ে আজকে মাংসটা করবো না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটুখানি হলুদ দিয়ে এটাকে 2টো সিটি দিয়েছি, একদম সিদ্ধও হয়ে গেছে। কালারটা দেখে মনে হচ্ছে না বিরিয়ানির আলু। আমি কিন্তু কোনো কালার প্রিজারভেটিভ মানে ইউজ করি না। এইভাবে কোনো কিছু খাবারে কালার অ্যাড করতে হলে ন্যাচারাল যে ফুডের থেকেই যে কালারগুলো পাই সেগুলোই ব্যবহার করার চেষ্টা করি, যাতে আমাদের কোনো রকম শরীরে ইন্টারনাল প্রবলেম ভবিষ্যতে না হয়। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, মেটিটা বাইরে রেখেছি, মেটিটা গলে গলে যাবে এই কারণে। আর ছোট্ট ছোট্ট আলু দিয়ে মানে কষা মাংস খেতে জানো তো বেশ ভালোই লাগবে, কারণ ছোটো ছোটো আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কালারটাও চলে এসছে, ভাজিনি আর জানো তো। আর যখন এই খেতে বসেছিলাম তখন গরম মাংসর ঝোলের সাথে যখন ছোটো ছোটো আলু একবারে মুখে দিয়ে মানে খাচ্ছিলাম না, খুব টেস্টি মনে হচ্ছিল। তো তোমরা এরকম ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে, ছোটো আলু দিয়েও মাংস করতে ভালো লাগে। আর আমার না আজকে একটা কথা মনে পড়ে আছে, একবার আমি আমার বাবা গেছিলাম ইয়েতে তোমার আবাদায় আমার এক কাকা থাকেন, কাকা তার পরিবার সবাই ওখানে থাকেন। তো একবার ওইখানে গেছিলাম জানো তো। ওইখানে যেতে রাত্রিবেলা পিসেমশাই এসে, পিসেমশাই ওখানে ছিলেন, পিসেমশাই এসে ছোট্ট চিকেন মানে ঘরেই কাটাকুটি করে ছোট ছোট আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব ছোট ছোট সব একবারে দিয়ে হাঁড়িতে মশলা টশলা সব তেল মশলা মাখিয়ে একেবারে কিন্তু বসিয়ে দিয়েছিল। আর খুব সুন্দর চিকেন রান্না হয়েছিল, ফুলকো লুচি দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়েছিল। স্যালাডটাও করে নিয়েছিলাম। আর ওই কথাটা না আজকে আমার মনে পড়ছে, কতবার আমি রঞ্জিতকে বলেছি একটা মাটির হাঁড়ি নিয়ে আসো, ওর মধ্যে না রান্না করব, এই আনবো ওই আনবো করেও ভুলেও যায়। আর আমরা ওই বানতলা হাটে গেলে কতবার ওকে বলি একটা হাঁড়ি কিনবো বলে আজকে না পরের সপ্তাহে পরের বার এরকম। তো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু নিজের কাজে বেরিয়ে গেছি, আমার যে ভিডিওটা শ্যুট করা ছিল সেখানে বেরিয়ে গেছি। তো এই দেখো দোকানে আমি চলে এসেছি, বিশ্বাস ইলেকট্রনিক্স ফুলবাগানে, এটা চলে এসেছি কালী মন্দিরের ঠিক অপোজিটে। যারা এখনও ভিডিওটা দেখোনি আমার পেজে সার্চ করো বিশ্বাস ইলেকট্রনিক্স বলে, তোমরা পেয়ে যাবে। তো এখানে এখন আমি চলে এসেছি, ভিডিওর কাজবাজ চলছে, ওনারা একটু দোকান টোকান গোছাচ্ছেন। আমার ভিডিও করা কমপ্লিটেড হয়ে গেছে, এবার আমি একটু বেরিয়ে পড়েছি অন্যদিকে, মানে নিজের মতন একা স্বামীকে ছাড়া সন্তানকে মানে ঘরে রেখে একটু নিজের মতন সময় কাটাবো বলে। এরকম তো আমি কোনো দিনই বেরাই না, এই হয়তো মানে প্রথম আমি এরকম বেরালাম। আমার একদমই ভালো লাগছে না ঘরে ফিরে যেতে, 4টে মতন বাজে, এক্ষুনি ঘরে চলে যাব এটা ভেবেই যেন মনটা কীরকম খারাপ লাগছে, যে না ঘরে গেলেই তো সেই মোবাইল নিয়ে বসে থাকবো, নাহলে কম্পিউটারে কোনো কাজ করব, একটু অন্যরকম কাটাতে ইচ্ছা করছে। তো আমি তো গেছিলাম আজকে বাগবাজারে, এর শর্টস অনেক ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, তোমরা তো জেনেই গেছো যে আমি বাগবাজার মায়ের ঘাটে গেছিলাম। তো আমি জানো তো আমি আর রঞ্জিত বাগবাজার ঘাটে তো অনেকবার গেছি, কিন্তু বাগবাজার মায়ের যে ঘাটটা আছে ওইখানে কোনো দিনই আমি যাইনি। ওই সোশ্যাল মিডিয়াতে দেখার পর থেকেই না মাঝে মাঝে আমার মনটা আনচান করে ছুটি ছাটার দিনে, যে যদি ওইখানটা গিয়ে একটু বসতে পারতাম। আর একটা অলৌকিক ঘটনা তোমাদের বলি, আমার ঘরে আমি যেদিন ওই মা শারদার যে ফটোটা এনে লাগিয়েছি না রান্নাঘরে রাখা, জানি না আমার যখনই কোনো মন খারাপ হয় আমি অটোমেটিক ওইখানটা গিয়ে, এখন তো সামনের পিলারটার মধ্যে মায়ের ছবি লাগিয়ে রেখেছি, সেরকমভাবে যত্নার্থে কিছুই করতে পারি না, অটোমেটিক্যালি আমার যখনই মন খারাপ হয় আমি না ওই পিলারটার মধ্যে মায়ের মানে ছবির নিচে মানে নিজের মাথাটাকে দিয়ে জড়িয়ে ধরে কী জানি কী বকবক করতে থাকি, তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি কি আমার প্রবলেম সলভ হয়ে যায়, আর না হলে আমার মনটা ভালো হয়ে যায়, এরকম হচ্ছে। তো আজকে আমি যখন ওই ঘাটে যাচ্ছিলাম, আমি তখন মানে একটুও কল্পনা করতে পারিনি যে আমি ওইখানে গিয়ে কী অনুভব করব। তো আস্তে আস্তে দেখো আমি অটো করে একটা অটো থেকে নামলাম, নেমে রাস্তাটা পার হলাম, তারপরে আবার একটা অটোতে চেপে যেতে হবে, যে এইভাবেই যাচ্ছিলাম। তো আমি মানে আমার সাথে যে ঘটনা ঘটেছে, চলো তোমাদেরকে আগে ঘাটে নিয়ে যাই, তোমরা ভিডিওটা দেখো তারপর তোমাদেরকে বলছি।
আর এইখানে দেখো এইখানে আমি চলে এসেছি, নানান ধরনের এখানে ঠাকুরের সব মন্দির আমি দেখতে পাচ্ছি, দেখে তো খুবই ভালো লাগছে, তোমাদের সামনে এই জন্য শেয়ার করলাম। এখানে না আমি আমার মায়ের সাথে অনেক আগে আসতাম, মানে আমার মেয়ে যখন ছোট ছিল আর আমার মা শক্তপোক্ত ছিল, শক্ত সবল ছিল, তখন আমার মা মাঝে মাঝেই বলতো চল একটু ওইখানে গিয়ে বসবো। আমি মা মেয়ে তখন অনেক ছোট্ট, স্কুলেও ভর্তি হয়নি, মাঝে মাঝে এখানে চলে আসতাম। ঘাটে এসে এই যে বাদিকে যে ঘাটটা আছে সেখানে গিয়ে বসতাম, চা খেতাম। মেয়ে আবার বায়না করতো মা লঞ্চে উঠবো, এরকম সব বলতো। লঞ্চে কোনো দিন মায়ের সাথে ওঠা হয়নি। এই যে বাগবাজার এই চলে এসেছি প্ল্যাটফর্মের উপরে আমি দাঁড়িয়ে আছি। এবার কিন্তু সোজা হাঁটা পথে চলে যাব একদম ডান দিকে সোজা, যেখানে প্ল্যাটফর্মটা শেষ হবে সেখানেই নাকি মায়ের ঘাট। আমি শুনে ভাবছি, অটোওয়ালা দাদাটা তো আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি শুনে ভাবছি এই বাবা এখানে আমি এতবার এসেছি, এমনকি এই স্টেশনে যেই সিটগুলো এখানেও আমি বসেছি। একবার আমার মেয়ের প্রোগ্রাম হয়েছিল এখানের একটা মঞ্চে, তখন এই ঘাটে এসে বসেছিলাম আমি, রঞ্জিত, আমার শাশুড়ি, সবাই বসেছিলাম। আর আমি একটুখানি জানি না যে 4 পা হাঁটলেই মায়ের ঘাট, কীরকম যেন একটা লাগছিল, যে কলকাতা থেকেও আমার মনে হচ্ছিলো আমি কীরকম একটা গ্রাম্য গ্রাম্য ধরনের আমার মনে হচ্ছিলো আমি ওই মফস্বল টাইপের জায়গায় থাকি, কলকাতায় থেকেও এত বছর কিছুই কলকাতা চিনি না, জানি না, ঘুরিও নি। আর ওই যে একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে না, আরে ভাই সময় বের করে একটু ঘুরে ঘাড়ে নাও, নাহলে হাঁটু ব্যথা নিয়ে কি ঘুরবে, ওইটা আমার ওপর এত প্রভাব ফেলেছে যে আজকে আমি একা একাই সাহস করে বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি তো পুরোই একা আছি, আর নিজের ভিডিও নিজেই রেকর্ড করার চেষ্টা করছি। বেশিরভাগই আমি নিজের ভিডিও নিজেই করি। আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আমার তো বেশ একটা মানে কীরকম একটা গুড ফিল এরকম একটা হচ্ছে। আর আমি শুধু ভাবছি যে ঘাটের ওখানটা যাচ্ছি কেমন কি হবে না হবে, এই একটা মনের মধ্যে মানে আমার কথা চলছে। আর এই যেতে যেতেই না একটা জিনিস দেখতে পারলাম, এই যে এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যেতে গিয়ে না এই যে এই গাছটা এত বড় একটা মানে কাটা গাছ, মনসা গাছ, আমি কোনো দিনও দেখিনি। আমি এই ফার্স্ট জীবনে দেখলাম, বাবারে বাবা, আমার এটাই মানে একটা অদ্ভুত লাগলো যে এত বড় গাছও এটার হয়। আমি ফার্স্ট দেখলাম, সত্যি বলছি ফার্স্ট দেখলাম। তো এটা এই জন্য একটুখানি ভিডিও রেকর্ড করে নিলাম, নিজেও মানে নিজের স্মৃতিটাও থাকলো, আবার ভিডিওতে তোমরা দেখতে পারবে। এই দেখো বক বক করতে করতে চলে এসেছি, এই যে শ্রী শ্রী মায়ের ঘাট লেখা আছে এখানে চলে এসেছি। ওই দিক দিয়েও আসা যায়, রোড থেকেও আসা যায়। আমি তো ভেতর দিক থেকে এসেছি, মানে যারা 4 চাকা নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে ওইদিকে রাখার ব্যবস্থা আছে শুনছিলাম। আর এখানে দেখো মায়ের ঘাটে চলে এসেছি। তো প্রথমেই তো আমি রাস্তাটা পার হয়ে মানে চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম। তো এখানটা তো বেশ জমজমাট, মানে এখানে একটা হোলির শ্যুটিংও চলছে। তো এই যে বেশ এখানে ভিড়, মোটামুটি ভিড়। আমি তো ভেবেছিলাম ফাঁকা ফাঁকা হবে, কেমন কি লাগবে না লাগবে। আর এই যে মায়ের মূর্তিটা দেখতে পেয়ে গেছি, জানো তো, প্রথমেই আমি ভিডিওটা বন্ধ করে জুতোটা খুলে মাকে একটুখানি ভালো করে মানে মায়ের এই মঞ্চটা ভালো করে জড়িয়ে ধরে একটুখানি প্রণাম ঠুকে দিলাম। এরকম যেন মনটা কেমন শান্ত হয়ে গেল। তারপরে মানে আমি জানতাম মায়ের ঘাট আর এই মানে মায়েরই ঘাট, কিন্তু তাও না মানে মগজের মধ্যে কোথাও যেন একটা মানে অনুপস্থিত ব্যাপারটা ছিল। তো এখানে এসে আবার হঠাৎ করে মায়ের সাথে দেখা হয়ে আমি যেন কীরকম একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ চুপচাপ ছিলাম, আর হঠাৎ করে আমার একটা পুরনো বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেছিলো। সেটাই মানে একটা মানে অবাক ব্যাপার এখানে হয়ে গেছিলো। আমি আবার বললাম যে তুমি এখানে কি করছো? তখন বলছে যে না আমি অসুস্থ, কয়েকদিন ধরে মন মেজাজ ভালো লাগছে না, তাই আমি এখানে এসেছি। তো কিছুক্ষণও ছিল, তারপর চলে গেছে। তারপর আমি একা একাই বসেছিলাম, দুজনে একটু চা ফা খেয়েছিলাম, ব্যাস। আর এইখানে দেখো খুব একা একা মানে বসে আছি, আর এই যে শান্ত মানে গঙ্গা পাড়টাকে দেখতে পাচ্ছি। আর একটু যদি এখানটা ক্রাউডটা কম হতো না, তাহলে মনে হয় আমার আর একটু ভালো লাগতো। কিন্তু এখানে হোলি শ্যুটিং চলছে, আরও সবাই এসছেন। তো ঠিক আছে, মোটামুটি ওয়েদারটা খুব ভালো ছিল, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, মানে একটা খুব সুদিং একটা ওয়েদার সেদিন ছিল। আর আমি ছাতা তো নিয়ে আসিনি, তবুও ভাবছিলাম যে যদি বৃষ্টি ফিষ্টি নেমে যায়। আর এইখানে তো নাচ গান সব কিছু চলছে। আর আমার দেখে মনে হচ্ছিলো যে মেয়েকে কি এখানে নিয়ে আসা উচিত ছিল, মেয়ে কি এখানে এসে কমফর্টেবল ফিল করতো। তো ওকে ভিডিওটা করার পর এখনও অবধি জানো তো, এই যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও অবধি আমি কিন্তু ওকে বলিনি যে আমি কোথায় গেছিলাম। এই ভিডিওটা মানে সব কিছু কমপ্লিটেড করে ওকে আমি দেখাবো যে দেখ আমি এখানে গেছিলাম, তুই কি নেক্সট বার আমি গেলে তুই যাবি? যদি ও বলে যে হ্যাঁ মা যাবো, তাহলে ওকে আমি অবশ্যই নিয়ে যাব। কারণ এই যতদিন মানে
মেয়ে নিজে ম্যাচিওর না হচ্ছে ততদিন তো মানে বাবা মাই একমাত্র বাচ্চাদের ভরসা থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, বাবা মাকেই সব জায়গায় নিয়ে যেতে হয়। তো ছোট্ট ছোট্ট জায়গা যেখানে আমি একা ওকে নিয়ে যেতে পারবো, আমি ভেবেছি ওকে আমি নিজেই সেগুলো ভিজিট করিয়ে দেবো। তো যেগুলো মানে খুবই পপুলার কলকাতার বুকে থেকে, আর মানে এই মানে বিখ্যাত জায়গাগুলো আমি দেখিনি, যেরকম নন্দনে যাইনি, কফি হাউসে যাইনি, CC2 CC1 এইগুলো দেখিনি, আরও কত কিছু আছে, মানি স্কোয়ার, আর আরও যেগুলো যেগুলো আছে অনেক জায়গায় আমি যাইনি। সেই জায়গাগুলো কিন্তু আমি ভেবেছি এবার কভার করব, কারণ আর দেরি করলে হবে না। এরপরে মানে কি বলবো, জীবনটা তো কোনো গ্যারেন্টি নেই, আজ আছে কাল নেই। কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, অন্ধকারও নেমে এসছে, 2 কাপ মতন ওই লেবু চা খাওয়া হয়েছে, মশলা চাটা যে জেঠুটা বানিয়েছেন খুব ভালো, কিন্তু একটা কথা বললেন যে এখানে খেয়ে রেখেছো, যাওয়ার সময় কিন্তু এখান থেকে ফেলে দেবে, যেটা শুনে আমার খুবই বেশি ভালো লাগলো, আর যেটা উনি না বললেও আমি করতাম। তো আমি হাতে তুলে নিয়ে ডাস্টবিন খুঁজছিলাম যে চায়ের কাপগুলো কোথায় ফেলবো, সেরকমভাবে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেকটা দূরে এসে ফেলেছি, ওই গোলা যেখানে খাচ্ছিলাম ওইখানে এসে ফেলেছি। তো হ্যাঁ, একটুখানি আমি এগিয়ে বেরাতে যাব, তারপরে আমার মনে হলো কি খুব তেষ্টা পাচ্ছে, একটুখানি আমি তখন ওই গোলা বিক্রি হচ্ছিল, কত বছর যে বরফের গোলা আমি খাইনি তার কোনো ঠিক নেই। তো এবার আমি ভাবলাম যে না, একা একা যখন এসছি একটুখানি বরফের গোলা খাই। সবসময় তো ওই হাইজিন ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু সেদিন যেন আমার কী হয়েছিল, নিজের ছোটোবেলাটাকে আবার মানে খুঁজে পেতে ইচ্ছা করছিল। গোলা খেতে না আমি খুব ভালোই বাসতাম সবার মতন। তো আমি এখন দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না। 6টা 5 মতন মানে বাজে, একদমই যেতে ইচ্ছা করছে না। হয়তো যদি রঞ্জিত বা মেয়ে কেউ আসতো না, আমি কি আরও কিছুক্ষণ এখানে থাকতাম, কিন্তু কি জানি আমার মনে হলো যে না, পুরো অন্ধকার হওয়ার আগেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ খুব বেশি অন্ধকার হলে পরিবেশ আবার পাল্টাতেও পারে। বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো আমি ভাবলাম যে না, আমি একাই এসেছি যখন, আমি তাহলে আস্তে আস্তে 2 পা 1 পা করে এগিয়ে যাই, কারণ আমাকে বাড়িতেও ফিরতে হবে, মেয়ে ঘরে একা আছে, জাসমিন মেয়ের আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। মানে মা হয়ে গেলে এই একটা ঝামেলা, যেখানেই যাই না কেন একটা পিছুটান থেকেই যায়। রঞ্জিতের মতন কাজকর্ম করছে, ওর সময়টা কেটেই যায়, আমার সময়টা না এই ছুটি ছাটার দিনে কাটতে চায় না। আমার মনে হয় এবার রবিবারেও বেশি বেশি করে আমার কাজ মানে খুঁজে নেওয়া উচিত। এই যে গোলা দাদার কাছে চলে এসেছি, প্রথমে তো দাদাটা আমাকে কিছুই বলেনি, কিন্তু পরে আমাকে বলছিলেন যে আমার দিদি একটা ভিডিও তুমি বানিয়ে দেবে, তাহলে খুব ভালো হতো। তো রিকোয়েস্ট করায় আমি বানিয়ে দিলাম। তো উনি আবার আমার চ্যানেলটা বললো, চ্যানেলের নাম কি এই সেই কি, হ্যাঁ বললাম। তারপরে গোলা খেলাম, আর একটা শরবতও খেয়েছি, ওই রিলিজেরটা রোজটাই খেয়েছি, ওটাই আমার ফেভারিট। আমার ওই যেটা কোলা ফোলা হয় না, ওইগুলো আমার ভালো লাগে না। তো ছোটোবেলা থেকে আমার মাকেও দেখতাম রিলিজের ওই রোজটা খেত, আর আমারও কিন্তু ওটা বিশেষ পছন্দ, ওটাই আমি গোলাও খেয়েছি আর ওটার আমি শরবতও খেয়েছি। খুব ভালোই করেছিল, 20 টাকা করে নিয়েছিল, 40 টাকা মোট আমার খরচা হয়েছে দুটো আইটেম খেতে। আর কিন্তু একটু ভয়ও লাগছিলো, যে কারণ মাঝখানে যা আমার কাশি শুরু হয়ে গেছিলো একবার, ওই লেকে হাঁটতে গিয়ে, আবার যদি কাশি শুরু হয়ে যায় তাহলে এই ভিডিও বানানো, কাজে যাওয়া সব আমার মানে ভেস্তে যাবে। এইভাবে আমি একটুখানি মানে ভয় খাচ্ছিলাম। তারপর আবার ভাবলাম যে দূর, যা হবে হবে, দেখা যাবে, খেয়ে তো নিই, খেতে ইচ্ছা করছে খেয়ে তো নিই, তারপর দেখা যাবে, নাহলে অ্যান্টিবায়োটিক নিয়ে নেবো যদি কাশি শুরু হয়ে যায়। আর যেই আমি বেরোতে যাব, এই যে ট্রেন চলে এসছে, ফাটকটা নেমে গেছে আর ভিড় হয়ে গেছে, এবার সময় তো কাটাতে হবে। তখনই কিন্তু আমি শরবতটা নিয়েছিলাম, যে বসে বসে একটু শরবত খাই তাহলে, কারণ জল পিপাসা পেয়েছিল বলে আমি গোলা কিনেছিলাম। এবার গোলা খাওয়ার পরে আরও জল তেষ্টা পাচ্ছে, ওই জল বলে না একটা কথা, যে জলের তেষ্টা জলেই মেটে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কয়েকজন মানে বয়স্ক মহিলা একসাথে বেরিয়েছেন, রবিবার হয়তো এখানেই ঘাটেই এসেছিলেন, আবার বেশ বন্ধুদের সাথে গল্প করতে করতে আবার ফিরে যাচ্ছেন। তো দেখে মনে হচ্ছে যে আমারও যদি বন্ধুবান্ধবগুলোও মানে সব আবার রিইউনিয়ন হতাম, বেশ ভালোই হতো। কিন্তু না, এখন আমি তাদের সামনে যাব না, বা তাদেরকে নিজের থেকে কোনো দিনই ডাকবো না। এটা আমার নিজের সাথে নিজের একটা কনসেপ্ট চলছে, যতদিন সেটা ফুলফিল হবে না আমি হয়তো তাদের সামনে যাব না, এরকম একটা ব্যাপার আছে।
কিন্তু ওরা এখনও অবধি অনেক ফ্রেন্ডলি। যদি আমি বলি বা ফোন করি বা যে করে হোক যোগাযোগ করার ব্যবস্থা করি, সব হয়তো হয়েও যাবে। কিন্তু না, আরও কিছুদিন বাকি ওদের সামনে যাওয়ার। এখন আমি যাব না। তো ভাবছিলাম যে ঠিক আছে, আমার মানে যখন আমিও এরকম এজেড পারসন হয়ে যাব, হয়তো আমারও এরকম একটা সার্কেল আমি আবার তৈরি করে নেব, ওরা না হলেও অন্য কেউ। আর এখন আমি নিজেকে ইচ্ছা করেই একটু একাচোরা করে রেখেছি অনেক কিছুর থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য, যে আমার যে লক্ষ্যটা আছে সেটা যেন আমি পরিপূর্ণ ঠিকঠাকভাবে করতে পারি। কারণ প্রত্যেকটা জিনিসেই মানুষকে সময় দিতে হয়, বন্ধুত্বের মাঝখানেও অনেক সময় দিতে হয়, তাদের কাছে যেতে হবে, তাদেরকে মানে ডাকতে হবে বা কোথাও যেতে হবে। তো সেই সময়টা আমি এখন মানে আর দিতে চাইছি না, এরকম হতে পারে।